নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আমি মিতালি জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা থাকা কামনা করেই নতুন করে আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। তো দেখো, সকাল সকাল সমস্ত বাসে কাজকর্ম হয়ে গেছে, স্নান টান সেরে তারপরে কিছু জামা কাপড় নিয়ে চলে এলাম বাইরে মেলতে। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো জামা কাপড় মেলতে এসে এইখানকার শাক কটা দেখে চোখে পড়লো, কারণ গতকাল বিকেলে কিছু শাক তুলেছিলাম বাড়ির চারপাশ থেকে। তো এই পাশে শাকগুলো তোলা হয়নি, তাই ভাবলাম এখন শাকগুলো তুলে নিই। শাক তো সব সময় আমরা বাজার থেকে কিনে খাই বা সবজিওয়ালার এদিক দিয়ে যায় তাদের কাছ থেকে কিনে খাই, কিন্তু খুব কমই বাড়ি থেকে তুলে শাক রান্না করি। তো গতকাল শাক তুলেছিলাম, আর কদিন আগেই বৃষ্টি হয়েছে, তোমরা জানোই যে সব দিকে বৃষ্টি একটু হয়েছে। তো বৃষ্টির পর একটু শাক উঠেছে। গতকাল বিকেলে তুলে রেখেছিলাম, একদম সন্ধে হয়ে গেছিলো, এত পরিমাণে মশা কামড়াচ্ছিল যে এই দিকটাতে এসে আর শাকগুলো তোলা হয়নি। সামনের দিকটায় যে পরিমাণ শাক ছিল তুলে নিয়ে আসলাম। এই দেখো, পুরো এক মুঠ হাত তুলে নিয়ে আসলাম, আর কালকের ছিল অনেকটাই শাক। তো এতগুলো শাক তুলে আমার যে কি আনন্দ হচ্ছে কি আর বলবো তোমাদের। ছোটোবেলায় দিদার সঙ্গে যখন যেতাম মাঠে গরুর জন্য ঘাস কাটতে, দিদা শাক তোলার পাশাপাশি ঘাসও কাটতো আর কি। মানে মেন ছিল ঘাস কাটা, তার সঙ্গে আর কি যে বস্তায় করে ঘাস নিয়ে আসতো মাঠ থেকে, সেই বস্তার ঘাস বোঝাই করে ওপরে কতগুলো শাক তুলে তারপরে বস্তার দড়িটা দিয়ে আটকাতো, আর সেটা মাথায় করে নিয়ে আসতো, আর হাতে থাকতো একটা কাঁচি ঘাস কাটার। তো এই শাক তুলতে গিয়ে দিদার সেই কথাগুলো মনে পড়ে গেল, বিশেষ করে ছোটোবেলার কথাগুলো। যখনই মামা বাড়িতে যেতাম, দিদা তো প্রতিদিন বিকেলে হোক বা সকালে যদি টাইম পেতো, সকালে কিন্তু ঘাস কাটতে যেত, আর মাঠ থেকে কিন্তু তুলে আনতো একদম টাটকা টাটকা শাক, নানান রকমের শাক। আর সেই শাক রান্না করে যখন দিত আমাদের খেতে, কি আর বলবো, মনে হতো যেন অমৃত খাচ্ছি। জানো বন্ধুরা, সেই সব দিনগুলোর জন্য এখন খুব আক্ষেপ হয়, খুব ফিরে পেতে ইচ্ছে করে সেই সমস্ত দিনগুলো। আরও একবার যদি দিদাকে ফিরে পেতাম কি ভালোই না হতো, তাহলে অনেক কিছু আবদার দিদার কাছ থেকে মিটিয়ে নিতাম। অনেকটা স্বার্থপরের মতন কথা বলছি, তাই না, যে নিজের আবদারগুলো মিটিয়ে নিতাম না গো। দিদাকে যেরকম ভালোবাসতাম, দিদা কিন্তু তার অনেক অনেক গুণ বেশি আমাদেরকে ভালোবাসতো। তো জানো তো, সত্যি কথা একটা কি, ভালো মানুষকে না পৃথিবীতে ভগবান বেশি দিন রাখতে চায় না, খুব তাড়াতাড়ি তাদের কাছে নিয়ে যায় ভালো মানুষগুলোকে। সেই ছোটোবেলার দিদার কিছু কিছু স্মৃতি এখনও চোখে ভাসে। দিদা যখন অসুস্থ হয়ে পড়েছিল, দিদাকে আমি যতদিন পেরেছিলাম, যতদিন মাসির কাছে ছিল, আমি চেষ্টা করেছিলাম দিদাকে অনেকটা সেবা যত্ন করতে। নিজের হাতে কোলে তুলে নিয়ে গিয়ে দিদাকে স্নানও করিয়েছি। সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আর বিশেষ করে শাক তুলতে গিয়ে আজকে দিদার কথা তো খুব খুব মনে পড়ছিল, খুব কান্নাও পেয়ে গেছিলো দিদার জন্য। তো যাই হোক, মানুষ চিরস্থায়ী নয়, চিরকাল কেউই বেঁচে থাকবে না, আমরাও চিরকাল হয়তো বেঁচে থাকবো না। তো জন্ম হলে তো মৃত্যু একদিন হবেই। তবুও কোথাও যেন একটু কষ্ট লাগে যে পৃথিবীতে ভগবান ভালো মানুষদের বেশি দিন রাখতে চায় না, তাদের কাছে খুব তাড়াতাড়ি টেনে নিয়ে যায়। রিসেন্ট তোমরা দেখছো যে ইউটিউবে আরিয়ানকে নিয়ে প্রচুর ভিডিও নামছে। সে নেগেটিভ হোক পজিটিভ হোক, সবাই কিন্তু ভিডিও নামাচ্ছে। কারণ আরিয়ান এমন একটা মানুষ ছিল, সত্যি কথা বলতে আমি আগের যে আমার চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা থেকে আরিয়ান ডক্টর রুম্পার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল, ওই চ্যানেলটা থেকে আমি প্রচুর ওদের ভিডিও দেখতাম, রেগুলার ওদের ভিডিও দেখতাম, ওদের শর্টসগুলো দেখতাম। বিশেষ করে ওদের শর্টসগুলো এত ভালো লাগতো, ওদের দুজনের যে কেমিস্ট্রি এত ভালো লাগতো। শুধু আমার নয়, যারা ওদের ফ্যান ফলোয়ার্স তারা তোমরা বিষয়টা জানো যে ওদের যে অ্যাক্টিংটা সত্যি মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতন। তো সেই জায়গা থেকে
আমার যখন ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিই, আমার এই নতুন চ্যানেলটা যখন খুলি, আমি তখন ওদের ভিডিও প্রায় দেখতাম। কিন্তু কি বলতো, যখন আরিয়ান চলে গেল, হায়দ্রাবাদে চলে গেল, তারপর থেকে না ওদের ভিডিওগুলোই মানে আমি রেগুলার দেখতাম না। কারণ আরিয়ানের জন্যই কিন্তু সব সময় আমরা সবাই কিন্তু ভিডিওগুলো দেখতাম, বিশেষ করে শর্টসগুলো দেখতাম। কারণ আরিয়ান না থাকলে যেন রুম্পা একদম আধুরা যেটাকে বলে আর কি। ও যেহেতু কমিউনিটি পোস্টে দিয়েছিল যে আরিয়ানকে বিনা রুম্পা কুছ নেহি হ্যায়, সত্যিই তাই। আরিয়ান ছাড়া যেন রুম্পার মধ্যে সেই প্রাণটাই যেন থাকে না, এমন মনে হয়। তো আরিয়ানের এই মানে কি বলবো, অল্প বয়সে এই পৃথিবী থেকে চলে যাওয়া, সত্যি আমি যখন বিশেষ করে শুনেছি, বা আমি যখন একটা কন্ট্রোভার্সি দিদির ভিডিওটা আমার চোখে পড়লো যে আরিয়ান আর আমাদের মাঝে নেই, তো আমি তৎক্ষণাৎ ওদের চ্যানেলটা ফলো করি। তো কমিউনিটি পোস্টটা আমার চোখে পড়ে, রুম্পা যখন কমিউনিটি পোস্টটা দেয়, তো সত্যি সেটা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আরিয়ান আর নেই, এটা হতে পারে। 2 বছর আগে জ্যোতিষী যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা মিলে গেল, সত্যি ভাবতে অবাক লাগে। বেশ কিছুদিন কেটে গেল এটা নিয়ে, আর হয়তো এখন কেউ ভিডিও করছে না। আমিও ভিডিও যে করব সেটাও আমার কোনো মানে কি বলবো ইচ্ছে তো ছিল না যে এরকম একটা ঘটনা নিয়ে আমি ভিডিও করব। তো কি হলো, গতকাল আমি একটা কি বলবো আর কি, কন্ট্রোভার্সি ভাইয়ের বাংলাদেশের আর কি চ্যানেলটা জাস্ট এন্টারটেনমেন্ট, তোমাদের চ্যানেলের নামটাও বলে দিলাম। তো ওই চ্যানেলের আমি একটা ভিডিওতে থাম্বনেলে দেখলাম আরিয়ানের শেষ মুহূর্তের ছবি, যেটা কখনোই চেয়েছিল না রুম্পা সেটা পাবলিক হোক। তো আরিয়ানের শেষ মুহূর্তের ওই ছবিটা, ওই বিভৎস ছবিটা দেখে বিশ্বাস করতে পারবে না, আমি আর মানে কি বলবো, তাকাতে পারছিলাম না ওই ছবিটার দিকে। হঠাৎ করে যখন ব্রাউজ ফিচারে এলো আমার ফোনের, যেহেতু আমি ওই চ্যানেলটা প্রায় ফলো করতাম টিনার ব্যাপারটাকে নিয়ে, তোমরা জানোই যে টিনা ব্লগ, ওর ছেলেটাকে নিয়ে বেশ কয়েকদিন ধরে একটু ঝামেলা চলছে। আমি ছেলেটার কাস্টাডি কোন দিকে যায় সেটা দেখার জন্য আমি ফলো করতাম। তো সেই হিসেবে যেহেতু এন্টারটেনমেন্ট মানে জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলের ভাইটা বিশেষ করে ওদের নিয়ে বেশি ভিউ মানে ভিডিও করে, সেই জন্য আমি ফলো করতাম। তো হঠাৎ করে ওই আরিয়ানের ওই শেষ মুহূর্তের ছবিটা যখন আমি থাম্বনেলে দেখলাম, বা আরিয়ানকে নিয়ে একটা ভিডিও করেছে, তো বিশ্বাস করতে পারবে না, আমি দেখে না আমি পুরো হয়ে গেছি। মানে আমি রাত্রেবেলায় আমি ঘুমাতে পর্যন্ত পারিনি ওরকম একটা বিভৎস ছবি দেখে। এতটাই মানে খারাপ লাগছিল। মানে ভাবা যায় যে যার স্বামী গেছে, বা যার সন্তান গেছে, যার কাছের মানুষটি গেছে, যার ভালোবাসার মানুষটি চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে, তার মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ হতে পারে। তো সেই ফটোটা দেখে আমার এত খারাপ লাগছিল যে আমি 2 দিন কোনো ভিডিওই মানে করতে পারিনি, জানো, এরকম অবস্থা হয়েছিল, এতটা খারাপ লাগছিল। এমনিতেও তো ভিডিও ঠিক মতন পোস্ট করতে পারছি না, তার ওপর একটার পর একটা, তো জানোই আমাদের বাড়ির মানে আমার মাসি মেশোর প্রবলেম চলছে, ওদের ডাক্তারের কাছে যাওয়া, এই নিয়ে একটু টেনশনে আছি। তার ওপর এই রকম অকাল প্রয়াণ, সত্যি এগুলো মানা যায় না। তো যাই হোক, একটু ঘেটে আছি, খুব একটা ভালোও যে আছি সেটাও বলবো না, আবার যে খুব একটা খারাপও আছি সেটাও বলবো না, মোটামুটি আছি। তার মধ্যে দুষ্টুর বাবার একটা পায়ে ফোড়া হয়েছে, সেটা নিয়ে ও কদিন ধরে বাড়িতে বসা রয়েছে। আর দেখবে বাড়িতে বেটা ছেলে থাকলে পরে ব্লগ করার মতন কোনো এনার্জি আমি অন্তত পাই না। আমার সংসারে কাজকর্ম কিন্তু সেরকম কিছু নেই, তবুও বেটা ছেলে বাড়ি থাকলে মনে হয় যেন কত কাজই যেন শেষ হয় না, কোনটা রেখে কোনটা করব বুঝে উঠতে পারি না। যখনও সকালে বেরিয়ে যায়, তারপরে তো আমার একটা রুটিন থাকে যে আমি এই কাজটার পর এই কাজটা করব, তাহলে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। কিন্তু ও বাড়িতে থাকলে আমার যেন কোনো কাজই যেন টাইমের মধ্যে শেষ করতে পারি না। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল রবিবারের, আর অনেকটাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্নাবান্না সেরকম খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শাকটা রান্না করলাম আর পুঁই শাক রান্না করেছি, তোমরা দেখতেই পেয়েছো, আর করেছিলাম মাংস। তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরের বাসনপত্র মেজে টেজে তারপরে ভাবলাম যে ঘরটাকে মুছে নিই। আর দুষ্টু ওদিকে আপন মনে একটা পুতুল নিয়ে খেলছে। আর দুষ্টুর বাবাকে বলছি, দুষ্টু যে টুলটার ওপর বসে রয়েছে, টুলটার একটা দিকের পেরেকটা উঠে গেছে, তো ওকে বললাম পেরেকটা ঠিক করে দেওয়ার কথা, তো বলছে যে ভেঙে গেছে, সেটা আর কি ঠিক করব, ভেঙে না গেলে সেটা আরেকটা পেরেক পুঁতে না ঠিক করা যায়। আমি বললাম দেখো, তুমি তো এসব জিনিসটা ভালো জানো, আমি তো জানি না, ও আবার এসব কাজও একটু জানে টুকটাক, তাই ওকে বললাম দেখার কথা। জানি
না ও কবে দেখার টাইম পাবে, কারণ হাঁটু নিয়ে ও প্রচণ্ডই ভুগছে। তো যাই হোক, ঘরের কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে। তারপরে যে স্নান টান করে এলাম, আর এখানে বসে আর কি চুলটা আঁচড়িয়ে নেব, কারণ ঘরে চুল আঁচড়াতে গেলে না প্রচুর পরিমাণে ঘরে চুল পড়ে, আর আমার একদমই সেটা ভালো লাগে না। ঘরে নোংরা পড়ুক সেটা তাওই হয়, কিন্তু আমার চুল থাকলে না আমার ভালো লাগে না, কি জানি কেন। তো যাই হোক, চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। আর এই মাথার ওপর এই সাইডটায় তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, একটা কাক বসে সমানে ডাকছে। আর ওই কাকটা কদিন ধরে এরকম করছে, ওর খিদে পেলেই এসে এখানে বসে বসে ডাকাডাকি করতে থাকে। তাই বললাম যে দাঁড়া, তোকে কিছু দিচ্ছি। নে। হুম, নে। খা। চলো, তোমাদেরকেও টাটা।